কবি নজরুলের জন্ম জয়ন্তীতে যোগ দিতে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই রামিসা হত্যা মামলার চার্জশিট, স্বচ্ছ বিচার নিশ্চিত করতে চায় সরকার। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। 2024-এর চেয়ে 25 সালে 6 গুণ বেশি টিকা এসেছে দেশে। রেলপথে ঈদ যাত্রা শুরু, মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ, নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনী। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত 90, বাড়তে পারে মৃতের সংখ্যা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর দুপুরে একটার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। ময়মনসিংহের ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল 11টার দিকে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুপুরে ত্রিশালে পৌঁছে শুরুতেই বৈলর কানহট ধরার খাল খননের উদ্বোধন করবেন সরকার প্রধান। পরে যোগ দেবেন জাতীয় কবির 127তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর এই সফরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত খবর জানাতে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে শাহনেওয়াজ বাবলু আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। বাবলু, আজকের দিনে কি কি কর্মসূচি রয়েছে এবং প্রধানমন্ত্রী কখন নাগাদ ত্রিশালে গিয়ে পৌঁছতে পারেন, কি খবর আছে আপনার কাছে? শরীফ, ত্রিশাল যেখানে যে কর্মসূচি, ত্রিশালের বৈলুর ইউনিয়নের যে ধরাখালের উদ্বোধন কর্মসূচি পুনর্খনন উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, ইতিমধ্যে তিনি রাস্তায় রয়েছেন। লাল সবুজের বাসে করে নির্বাচন আগে যেই বাসে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, সেই বাসের করেই প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলোতে তিনি সফর করছেন সেখানে বাসে করে আসছেন। আজকেও আসছেন, বলা যায় তিনি কখন আসবেন এটা বলা মুশকিল, কারণ রাস্তার চারপাশেই তাকে নেতাকর্মীরা আসার সময় অভিবাদন সংবর্ধনা জানানোর জন্য রাস্তার দুধারে অবস্থান করে। এর জন্য এই নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় উপেক্ষা করে তার আসতে অনেকটা সময় লাগে। কিন্তু আমি যদি এখানকার পরিস্থিতি দেখাই, সকাল থেকেই তীব্র গরম এই ময়মনসিংহ ত্রিশাল এই এলাকায়। এই সকাল থেকেই নেতাকর্মী এবং সাধারণ মানুষ এখানে এসেছেন। প্রধানমন্ত্রী যেহেতু এই পুনর্খননের পরে ছোট একটি সমাবেশ রয়েছে খালের পাশেই, সেখানে তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য শেষে তার আরেকটি কর্মসূচি, দুপুরে তিনি মধ্যাহ্ন ভোজের জন্য এখানে যে ত্রিশালের যে বাংলো রয়েছে সেখানে তিনি অবস্থান করবেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম যে জন্মজয়ন্তী, সেটিতে 3 দিন ব্যাপী যে কর্মসূচি রয়েছে সেটি উদ্বোধন করবেন, অর্থাৎ যেটা আজকে কালকে এবং পরদিন গিয়ে শেষ হবে, অর্থাৎ 25শে মে শেষ হবে। তো এরপরে বিকেল 5টা শেষ গেলে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সবাই যোগ দেবেন নজরুল অডিটোরিয়াম, যেটি সেখানে, যদিও সেখানে মিডিয়ার কাভারেজটা এখন পর্যন্ত এই পিএম অধিদপ্তর কার্যালয় থেকে বলা হয়নি। যদিও আজকে সকাল 9টার দিকে তার এখানে আসার কথা ছিল, কিন্তু তিনি আজকে তার গণভবনে, তার যেই গণভবন রয়েছে যেটি তেজগাঁয়ে রয়েছে, সেখানে একটি গাড়ির প্রদর্শনী ছিল, সেখানে তিনি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। তারপর 11টা 6 মিনিটে তিনি ময়মনসিংহের পথের লাল সবুজের বাসে করে রওনা দিয়েছেন। তো আজকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী তথা সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তারা বলছেন, যেহেতু ত্রিশাল এলাকাটি, উপজেলাটি একটি শিল্পনগরীর এলাকা রয়েছে, সেখানে তিনি তাদেরকে সেখানে মানুষ প্রত্যাশা করছেন যে এই নগরীকে, এই উপজেলাকে শিল্পায়ন নগরী হিসেবে ঘোষণা করার জন্য, নজরুল নগরী হিসেবে ঘোষণা করার জন্য। পাশাপাশি 2004 সালে বেগম খালেদা জিয়া যখন এই ত্রিশালে একটি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন, এবং এখানকার মানুষ প্রত্যাশা করছেন দীর্ঘদিন পর তার সন্তান প্রধানমন্ত্রী হিসেবে এই ত্রিশালে আসছেন, এবং তিনি তারা দীর্ঘদিন ধরে যেই কাজগুলো থেকে বঞ্চিত হয়েছেন সেই কাজগুলোর প্রতিশ্রুতি তারেক রহমান এখান থেকে দিবেন। শরীফ। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহনেওয়াজ বাবলু ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন। রামিসা হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। এছাড়া মৃত্যুদণ্ডের মামলায় পেপার বুক তৈরির দীর্ঘসূত্রতা কমাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বিচ্ছিন্নভাবে দেশজুড়ে বিভিন্ন সময় শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছিলই।
কিন্তু রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা নাড়িয়ে দেয় জাতিকে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে দিকে দিকে। শনিবার রাজধানীতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে জানান, ডিএনএ রিপোর্ট পাওয়া সাপেক্ষে ঈদের আগেই অভিযোগপত্র দেয়া হবে, পরে শুরু হবে বিচার। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আইনমন্ত্রী বলেন, আলোচিত এই ধর্ষণ হত্যাকাণ্ডের বিচার এমনভাবে করা হবে যেন জনমনে কোনো প্রশ্ন না ওঠে। তাই অভিযোগপত্রে ডিএনএ রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ সব আলামত যথাযথভাবে হাজির করার উপর গুরুত্ব দেন তিনি। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলা হাইকোর্টে গেলে পেপারবুক তৈরিতে দীর্ঘ সময় লেগে যায়। এই প্রক্রিয়া দ্রুত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি নেত্রকোনার মেঘলা ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার বলেও উল্লেখ করেন তিনি। ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ে সাজার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ ও বরিশালে মৃত্যু হয়েছে 6 শিশুর। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে 2 জন এবং বাকি 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 4 শিশুর মৃত্যুতে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 51 জনে। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 295 জন রোগী। বিগত 3 বছরের মধ্যে হাম রুবেলার টিকার ডোজ সবচেয়ে বেশি দেশে এসেছে 2025 সালে। সব মিলিয়ে 2025 সালে 3,19,40,000 ডোজ টিকা সরবরাহ করে ইউনিসেফ, যা ছিল 2024-এর তুলনায় 6 গুণ বেশি। জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বিবেচনায় উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে টিকা কেনার বিধান শিথিল করার দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন, বিগত সময়ে সঠিকভাবে শিশুদের টিকা দেয়া হয়নি। হামে এত সংক্রমণ আর মৃত্যু কখনো দেখেনি দেশ। 1980 সাল থেকে হামের সংক্রমণের তথ্য রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সংস্থাটির তথ্য বলছে, সে বছর দেশে হামের রোগী ছিল 11,077। সর্বশেষ 2026 সালে এই সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকার কোনো বিকল্প নেই। তবে গেল বছর টিকার সংকটে পরিস্থিতির অবনতি হয়। যে গ্রামাঞ্চলে গড়ে শতকরা 20 ভাগ শিশু এখনো টিকা পায়নি। শহরাঞ্চলে এই হারটা অনেক বেশি, শতকরা 30 ভাগের বেশি টিকা পায়নি। বাংলাদেশ হাম রুবেলার টিকা কেনে ইউনিসেফের মাধ্যমে। সংস্থাটির দাবি, 2025 সালে ক্রয় পদ্ধতি পরিবর্তনের কারণে টিকা সরবরাহে ছেদ পড়ে। গত বছর ইউনিসেফ বাংলাদেশকে কত টিকা সরবরাহ করেছে তা জানতে সংস্থাটির সাপ্লাই ডিভিশনে চোখ রাখে চ্যানেল 24, যেখানে দেখা যায় 2023 সালে ইউনিসেফ নিয়মিত টিকাদানের জন্য হাম রুবেলার টিকা 4 মাসে সরবরাহ করে 62,17,000 ডোজ। অর্থ মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্ল্যানিং সেকশন তারা বলেছে যে
রেভিনিউর টাকা এইভাবে কাউকে নির্দিষ্ট করে দেওয়া যায় না। এখানে অবশ্যই ওপেন কম্পিটিশন হতে হবে। তাহলে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে ওপেন কম্পিটিশন শিথিল করার বিষয় আছে, সেই আইনটা কিন্তু এখনো হয়নি। 2024 সালের 4 মাসে মোট 53,19,000 টিকার ডোজ সরবরাহ করা হয়, যা আগের বছরের তুলনায় প্রায় 9 লাখ ডোজ কম, অর্থাৎ এক বছরের সরবরাহ কমে যায় প্রায় 15%। 2025 সালে 8 মাসে ইউনিসেফ টিকা সরবরাহ করে 2,49,41,500 ডোজ। ওই বছরের সেপ্টেম্বরে অতিরিক্ত দেয়া হয় 70 লাখ ডোজ টিকা। সব মিলিয়ে 2025 সালে 3,19,40,000 ডোজ টিকা সরবরাহ করে ইউনিসেফ, যা 2024 সালের তুলনায় 6 গুণ বেশি ডোজ। 2-3 বছর পর পর সম্পূরক গণটিকা অভিযান চলে, 1 ডোজ দেওয়া হয়, সেটা কেনা নিয়ে জটিলতা হয়েছে। আর বার্ষিক টিকায় যেটা হয়েছে সেটা কভার করা গেছে। ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশন তারা করেছে, কিন্তু সেই বার্ষিক টিকাটা গত 2 বছরে ভালোভাবে দেওয়া হয়নি। গেল বছর টিকা সংকটের জন্য ইউনিসেফ ক্রয় পদ্ধতির পরিবর্তনকে দায়ী করছে, আর সরকার বলছে উন্মুক্ত পদ্ধতিতে নয়, এখন থেকে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেই টিকা নেবে সরকার। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে রেলপথে ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। একই সাথে ট্রেনে অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে ওঠা ঠেকাতে রেলওয়ে স্টেশনগুলোতে কঠোর অবস্থান ও ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। স্টেশনের সার্বিক নিরাপত্তা ও টিকিট কালোবাজারি রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রেলপথে তেমন ভিড় না থাকলেও আজ থেকে শুরু হয়ে গেছে ঈদযাত্রার পাশাপাশি সড়ক পথেও একটু একটু করে মানুষ গ্রামের পথে ফিরতে শুরু করেছেন। সাভারে রয়েছেন আমাদের সহকর্মী অপু ওহাতি, নিযুক্ত হয়েছেন, তিনি ঈদযাত্রার খবর জানাবেন। অপু, ঈদযাত্রা কেমন শুরু হলো? হ্যাঁ শরীফ, যেমনটি বলছিলেন আপনি, একটু একটু করে আসলে ঈদযাত্রা বাড়ছে, মানুষ ঘরমুখী হচ্ছে, নারীর টানে যে বাড়ি ফেরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইল মোড়ে। এখানে এই মুহূর্তে যদিও দুপুরের খরতাপে যানজট নেই, কিন্তু এখান থেকে মূলত শুরু হয়েছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, এই জন্য কিন্তু থেমে থেমে যানজটের তৈরি হচ্ছে। কিছুটা সময় পরপরে এই জায়গাটি থেকে যানজটের তৈরি হচ্ছে। এছাড়াও ঢাকা রিচা মহাসড়ক হয়ে যারা দক্ষিণবঙ্গে যাবেন এবং উত্তরবঙ্গে যাবেন তাদেরকে কিন্তু সাভার, নবীনগর এবং কালামপুর, ওইদিকে কালামপুর পর্যন্ত থেমে থেমে যানজটের কবলে পড়তে হচ্ছে। আমরা খবর নিয়েছি এই পথ দিয়ে, অর্থাৎ এই নবীনগর চন্দ্রা পথ হয়ে যারা উত্তরবঙ্গে যাবেন তাদেরকে কিন্তু নবীনগরে এই বাইপাইলে যেমনটি পড়তে হচ্ছে, পাশাপাশি কিন্তু এই পাশে ইপিজেটে, আমরা যে এই পাশটি এই ইপিজেটে কিন্তু যানজটের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। ইপিজেট এবং চন্দ্রাতে তো যানজটের সম্মুখীন হচ্ছে। এই পথটি আসলে জায়গায় জায়গায় থেমে থেমে চলতে হচ্ছে, থেমে থেমে যানবাহনকে চলতে হচ্ছে, যানজটের কবলে পড়তে হচ্ছে। এছাড়াও আমরা যেটা জানতে পেরেছি, এই আবদুল্লাপুর বাইপাইল সড়ক যেটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে, এজন্য এই পথ দিয়ে আসলে মানুষ যেতে পারবে না। তো সব মিলে ঈদের প্রস্তুতি যেমনটি রয়েছে, যানজটের আশঙ্কা কিন্তু করছে। শরীফ, অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর দেখাচ্ছিলাম রেলপথ এবং সড়ক পথে। দর্শক, এই মুহূর্তের সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের সেখানে। জি, আরো কিছু ওনারা নগদ অর্থ দিচ্ছেন আমাদের গরিব রোগীদেরকে হসপিটালে সহযোগিতা করার জন্য। আমরা 10,000 করে টাকা দেব 400 রোগীদেরকে। আমরা 600 রোগী আমরা গরিব রোগী বিভিন্ন হসপিটালে আইডেন্টিফাই করে ডাইরেক্টর সাহেবের অনুমোদন নিয়ে উনি যে সিলেক্ট করে ওনারা ওনাদের নিজেদের হাত দিয়ে আমাদের 400 গরিব রোগী যারা হামে আক্রান্ত তাদেরকে 2,500 স্যার, মোট 2,500 রোগীকে দিব। 2400 রোগী, 2400 রোগীকে আমরা 10,000 করে টাকা দিব। 2400 রোগীকে 10,000 করে মোট কত টাকা হয়? 2400 ইন্টু 10,000, 40 লাখ।
2,40,00,000 টাকা, 2400 রুগীকে কত করে পড়ছে? 10,000 টাকা করে ওনারা আমাদের রেসপেক্টিভ হসপিটালের ডাইরেক্টর ওনাদের সাথে বসে আইডেন্টিফাই করে ওনারা নিজে হাতে নগদ টাকাটা দিয়ে দেবেন। স্যার আরেকটা বক্স দিব, মানে প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটা বক্স দিব, কিট বক্স, কিট বক্স, হাইজেনিক কিট বক্সও দিবেন সাথে। আমরা 800 রুগীকে দিব, 800 So, রুগীর অ্যাটেন্ডেন্টকে দিব। 800 রুগীর অ্যাটেন্ডেন্টকে কিট বক্স ফর স্যানিটাইজেশন অফ হ্যান্ডস অ্যান্ড ফেস, হোয়াট এভার ইট ইজ। I again, at this moment of our need, the help the International Federation of Red Cross and Red Crescent Societies আমাদেরকে today they have done, I shall remember it with gratefulness on behalf of the 18 crore peoples of our country and on behalf of our government. Especially, I convey our gratefulness to you on behalf of our Honorable Prime Minister, Janab Tariq Rahman, under whose kind দর্শক, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা তার বক্তব্যের খানিকটা এতক্ষণ আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের, এতে আহত হয়েছেন অন্তত 24 জন। সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। কুষ্টিয়ার খোকসায় শিয়ালডাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়, পরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নারী সহ 3 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও একই জেলার শিমুলিয়া এলাকায় 3 হুইলার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। যশোরের রূপদিয়ায় ট্রাক, ভ্যান, ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন 1 জন। ঈদুল আজহার আনন্দকে বাড়িয়ে দিতে সিঙ্গার বেকর সৌজন্যে গ্রাহকদের জন্য রয়েছে ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। একটু একটু করে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। ঢাকার বাইরে যে পশুর হাটগুলো রয়েছে, পাইকারি বেচা বিক্রি যেখানে হয়, কি খবর সেগুলোর জানাতে চাই আপনাদের। দিনাজপুর থেকে সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সানি, হাটে কোরবানির পশুর যোগান কেমন দেখছেন এবং এই বছর দাম কেমন আসলে? শরীফ, আপনি যেমনটি বলছিলেন, কোরবানির যে পশুর বাজার সেগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে। আমি এসেছি একেবারে দিনাজপুরের একটা প্রত্যন্ত এলাকায়, গ্রাম অঞ্চলের একটি হাট, চেরাডাঙ্গি বাজার। এটি আসলে অস্থায়ী পশুর হাট এবং এখানে আমরা সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণে গরু, ছাগল, মহিষ, এই কোরবানির জন্য যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো এখানে নিয়ে আসা হয়েছে। মোটামুটি এখানে যেসব ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় এবারে দামটা অনেকটাই কম। বিশেষ করে এখানে যারা আসলে বিক্রেতা, বিশেষ করে খামারি কিংবা বাড়িতে যারা গরু লালন পালন করেছেন, তারা যেটা বলছেন যে এবারে তাদের আসলে লোকসান পোহাতে হচ্ছে। কারণ যে গত বছরের তুলনায় এবারে যে পশু খাদ্যের যে দাম, সেই দামটা কিন্তু 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। দিনাজপুর জেলা আসলে কোরবানি পশু উদ্বৃত্ত একটি জেলা। এই জেলায় এই বছরে 4,26,523টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং মোটামুটি ছোট বড় মিলে এবং স্থায়ী এবং অস্থায়ী মিলে 68টি হাট বাজার রয়েছে যেখানে এই পশুগুলো, কোরবানির পশুগুলো উঠানো হচ্ছে। এবং এই জেলায় যে চাহিদা রয়েছে সেই চাহিদা মিটিয়েও 1,53,261 গরু, ছাগল এবং মহিষ এগুলো এই জেলার বাইরে অর্থাৎ ঢাকা, রাজশাহী, বগুড়া এইসব জেলায় পাঠানো হবে। কিন্তু এখানে যে ক্রেতাদের যারা অভিযোগ করছেন যে গত বছরের তুলনায় দামটা এবার বেশি হাঁকানো হচ্ছে, এটা ক্রেতারা অভিযোগ করছেন না, বিক্রেতারা অভিযোগ করছেন যে গত বছরের তুলনায় এবারে তাদের লোকসানে পোহাতে হচ্ছে। এবং এখানে যে প্রাণী সম্পদ কর্মকর্তারা তিনি আমাদের জানিয়েছেন যে পশু যে বেচা বিক্রির যে প্রয়োজনীয় পদক্ষেপ, সেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ সানি আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর দেখাচ্ছিলাম।